রাতের আকাশ তখনও পুরোপুরি অন্ধকারে ডুবে যায়নি। পারস্য উপসাগরের ঢেউগুলোতে সূর্যের শেষ রশ্মিগুলো নরম সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। দূর দিগন্তে দেখা যায় কিছু জাহাজ চুপচাপ নীরবে এক জায়গায় স্থির হয়ে আছে। তাদের যাত্রার উদ্দেশ্য স্পষ্ট নয়। আপনার কি মনে হচ্ছে জাহাজগুলো কোন দিকে যাবে? বন্দরে ভিড়বে নাকি বন্দর ছেড়ে চলে যাবে? বন্দর শহর বান্দার আব্বাসের বাতাসে এক ধরনের অজানা আতঙ্ক। বন্দরের টহলদার নৌকাগুলো নিয়মিত টহল দিয়ে যাচ্ছে, যেভাবে স্বাভাবিকভাবে টহল দেয়, কিন্তু সেদিকে কেউ বিশেষ মনোযোগ দিচ্ছে না। যখন আপনি একটা জিনিস পাহারা দিচ্ছেন, আপনার সামনে থেকে অস্বাভাবিক কিছু হলে আপনি তো সেদিকে তাকাবেন, কিন্তু এখানে কিন্তু খেলাটা ওই জায়গায়। তারা কিন্তু তাকাচ্ছে না, তারা জানে গেমটা কি হচ্ছে, কি গেম হচ্ছে আমি পরে আসছি আপনাদের কাছে। এই জাহাজগুলো বাণিজ্যিক চালান নিয়ে এসেছে এমনটাই বলা হয়ে থাকে কাগজে কলমে। তবুও স্থানীয় এক বন্দরকর্মীর চোখে পড়ে কিছু অস্বাভাবিকতা। রাতের আধারে জাহাজ থেকে নামানো হচ্ছে বড় বড় কন্টেইনার। প্রতিটিতে কেয়ারফুলি লেখা আছে সোডিয়াম পারক্লোরেট, রাসায়নিক পদার্থ। বিপজ্জনক নয় কিন্তু রহস্যময়। ইরানের ওপর যারা নজরদারি করেন, ঘটনার পরের দিনই যখন স্যাটেলাইট চিত্রে সেই বন্দরের ফুটেজ দেখতে পান, তখনই শুরু হয় এক নতুন গল্প, যেখানে প্রতিটি কন্টেনারের ওজন শুধু টন নয়, বরং কূটনীতি, অস্ত্রনীতি আর বৈশ্বিক ক্ষমতার ভারে পরিপূর্ণ থাকে। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন এক শক্তির ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা আমরা সবাই জানি। আপনারা যারা ইন্টারন্যাশনাল নিউজগুলো ফলো করেন, আপনাদের চোখেও হয়তো এটা পড়ে থাকে। ইরান, চীন আর রাশিয়া, যাকে আমরা রুশ বলে থাকি। রুশ বললে ভুল হবে, এটা পুতিনের নতুন রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা আর মার্কিন চাপের মুখে ইরান এখন আরও ঘনিষ্ঠ হচ্ছে মস্কো ও বেজিংয়ের দিকে। সামরিক সহযোগিতার অংশ হিসাবে চীন ইরানকে উন্নত ড্রোন প্রযুক্তি, নজরদারি সরঞ্জাম এগুলো সরবরাহ করে থাকে। এগুলো আমরা সবাই জানি। এর পেছনে আরও কিছু দিয়ে থাকে। আপনারা একটু থাকেন আমাদের সঙ্গে, আমরা সেই গল্পটায় ফিরে যাব। আর এদিকে রাশিয়া কি করছে? রাশিয়া দিচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সহায়তা। এই ঘটনাগুলোকে নিয়ে যারা প্রতিনিয়ত খেলে, আমি খেলা কেন বলছি, অনেকে এটাকে তকমা দেয় বিশেষজ্ঞ অমুক তমুক, কিন্তু আসলে এটা খেলারই একটা অংশ। তারাই খেলে কারণ হচ্ছে তথ্যগুলো তাদের হাতে আসে। তারা দেখছে এই ত্রিমুখী জোট শুধু ইরানের সামরিক শক্তি বাড়াচ্ছে না, এর সাথে কি করছে, যুক্তরাষ্ট্র ও তার বন্ধুবান্ধবদের জন্য মধ্যপ্রাচ্যে নতুন এক কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। একদম খাস বাংলা যাকে বলে, একলা তুমি খেলতে পারবা না, এখন আমাদের সাথে নতুন কিছু আসছে। আর এই পুরো বিষয়টা নিয়ে খবর সংযোগের আজকের টপ নিউজের অনুষ্ঠানটি সাজানো হয়েছে। আশা করি সঙ্গে থাকবেন। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান, যে নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে থেকেও নিজের শক্তি একে একে পুনর্গঠনের চেষ্টা করছে। আর তার পাশে এখন দাঁড়িয়ে আছে এক পুরনো কিন্তু নতুন ভূমিকায় ফেরা, কে সেটা? চীন। এই দুই শক্তির নীরব লেনদেন যেন এক ধরনের ঘোষণা, নিষেধাজ্ঞা থামাতে পারে না আগুনের ইন্ধনকে। কিন্তু প্রশ্ন একটাই, এই সহযোগিতা কি সত্যি শুধু অর্থনৈতিক, নাকি এটা নতুন এক অক্ষজোটের সূচনা? যেটা আমরা প্রথমে বলছিলাম আপনাদেরকে, এখানে গল্পের ভিতরে আরও গল্প রয়েছে। আর যেখানে বাণিজ্যের আড়ালে গড়ে উঠছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্র কিন্তু অন দ্য ফিল্ড না, এই যুদ্ধক্ষেত্র হচ্ছে বাণিজ্য। এটা আরও ক্লিয়ার হবে আমাদের কথাবার্তা যখন আপনি পুরোটা শুনবেন। তা আমরা চলে যাই সেখানে। আবার সমুদ্র তখনও শান্ত, কিন্তু তার গভীরে ঢেউয়ের নিচে শুরু হয়ে গেছে এক নতুন ভূ রাজনৈতিক ঝড়, যার কম্পন একদিন ছড়িয়ে পড়বে তেহরান থেকে বেজিং, আর সেখান থেকে ওয়াশিংটনের নীতি নির্ধারণী টেবিল পর্যন্ত, মানে পুরো কাঁপিয়ে ছেড়ে দিবে। ঘটনাটা হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিক। জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহলের পর ঠিক কিছুদিনের মধ্যেই ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর চোখ পড়ে পারস্য উপসাগরের তীরে ঘেঁষা একটি বন্দর বান্দার আব্বাসে। সেখানে নোঙর করছে চীনা পতাকাবাহী কয়েকটি মালবাহী জাহাজ। এটা স্বাভাবিক, যে কোনো বন্দরে বিভিন্ন দেশে যে কোনো দেশ থেকে জাহাজ তার নিজস্ব পতাকা নিয়ে আসতে পারে, ভিড়তে পারে। সেটাও সেদিনের ঘটনা একই ছিল। আর সেই চালানে কি ছিল? চালানে ছিল সোডিয়াম পারক্লোরেট, যা দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রাণ কঠিন জ্বালানির মূল উৎপাদন তৈরি করা হয়। উৎপাদন বলেন বা উপাদান, মূল উপাদানটা তৈরি করতে পারবে এটা যদি আপনার কাছে থাকে।
আমরা চাচ্ছি না আপনার কাছে এটা থাকুক, এটা হচ্ছে সামরিক ব্যাপার। আর এদিকে গোয়েন্দা সূত্র জানায় 29 সেপ্টেম্বর থেকে একের পর এক জাহাজ পৌঁছেছে এই বন্দরে, মানে ধারাবাহিকভাবে কয়েকটা কন্টেনারের চালান এসেছে। সেই চালানের মোট ওজন প্রায় 2000 টন। আর চুক্তিটা হয়েছিল জুন মাসে, যে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে ইরানের যে 12 দিনের সংঘর্ষ হয়েছিল তার ঠিক পরপরই। তখন থেকে ধারণা করা হচ্ছিল ইরান তার ক্ষয়প্রাপ্ত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নতুন করে পূরণের চেষ্টায় নেমেছে। আর সেই চেষ্টায় চীন তার পিছনে রয়েছে। আর এই পুনর্গঠনের পেছনে কে, যেটা বললাম, ইউরোপীয় গোয়েন্দারা বলছেন চীনই ইরানের প্রকৃত হেল্পার, মানে সহায়তাকারী। আর এটি কেবল অর্থনৈতিক চুক্তি নয়, তাই কৌশলগত এক জোট, যা পশ্চিমা জোটের চোখ রাঙানি উপেক্ষা করে তৈরি হচ্ছে। আমরা যেটা বারবার বলি, অক্ষ শক্তি। ওয়াশিংটন ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে ফেলেছে। একাধিক চীন কোম্পানি ও পরিবহন জাহাজের উপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাষ্ট্রের কাজই হচ্ছে এটা, বসে বসে হয় স্যাংশন দেবে নাহলে নিষেধাজ্ঞা দেবে, এই কাজেই তারা ব্যতিব্যস্ত থাকে। তাদের অভিযোগ সরাসরি চীন জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে আর ইরানকে পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। আর এদিকে চীন কি বলছে? চীন বলছে তারা কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেনি, কারণ সোডিয়াম পারক্লোরেট সরাসরি কিন্তু নিষিদ্ধ না। এটা আপনি একটু ইন্টারনেটে সার্চ করলেই বুঝতে পারবেন। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছে? বিশেষজ্ঞরা কাজই হচ্ছে বলা। তাদের বলাটা হচ্ছে এটা এক ধরনের ধূসর অঞ্চলের খেলা। এটা রাসায়নিক দিয়ে বানানো হয় অ্যামোনিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানিতে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি পদার্থ। অর্থাৎ আপনি যদি এটাকে সরল ভাষায় বলেন, প্রযুক্তিগতভাবে আইনসঙ্গত কিন্তু বাস্তবে তা যুদ্ধযন্ত্রের জ্বালানি। এখানে একটু ছোট প্যাচ রয়েছে, এই প্যাচটাই খোলার চেষ্টা করছে পশ্চিমারা, আর এই প্যাচটা আরও শক্ত করছে চীন, রাশিয়া আর ইরান। আর এদিকে সিএনএন তাদের বিশ্লেষণে জানাচ্ছে চীন আর ইরানের মধ্যে নৌপথে এক বিচিত্রময় গতিশীলতা দেখা যাচ্ছে। আনাগোনা বেড়ে গেছে। এপ্রিল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি কার্গো জাহাজ একই রুটে বারবার চলাচল করছে, তাই সন্দেহটা তাদের তীব্র হচ্ছে। আর এদের ট্র্যাকিং ডাটা যেটা ট্র্যাক করা যায়, সে ডাটায় দেখাচ্ছে এই জাহাজগুলো নাবিকরা ইরানের রাষ্ট্রীয় শিপিং কোম্পানির আন্ডারে নিয়ে কাজ করছে। আর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মেলে পুরো যাত্রাপথের প্রমাণ। তারা তাদের অ্যাক্টিভিটি ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে থাকে। আর এদিকে ইরান বারবার বলছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষার জন্য, আক্রমণের জন্য না, যা বারবার বলে, কিন্তু পশ্চিমারা তা বিশ্বাস করে না। পশ্চিমারা বলে প্রতিরক্ষা আর আক্রমণ, এই দুইটা শব্দ ইরানের কূটনীতিতে প্রায় একে অপরের বিকল্প হিসাবে তারা ব্যবহার করে থাকে। তাই ইরানের এই কথায় তারা বিশ্বাস করছে না। আর জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহালের পর সদস্য রাষ্ট্রগুলোকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল ইরানকে এমন কোনো উপাদান বা প্রযুক্তি দেয়া যাবে না যা তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এগিয়ে নিতে পারে। অন্যান্য দেশ করলে কোনো সমস্যা নেই, ইরান করলে এখানে দোষ। এটা নিয়ে আরেকটা এপিসোড আমরা বানাবো, আমরা আশা করি সেটাও আপনারা দেখবেন। কিন্তু চীন ও রাশিয়া সেই সিদ্ধান্তের বিরোধিতা করে বলছে এই নিষেধাজ্ঞা কূটনীতিক সমাধানের পথ একেবারে বন্ধ করে দেয়। বিশ্বের পূর্ব পশ্চিমে এখন দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি কাজ করে, এটা আপনারা সবাই জানেন। এটা যত দিন যাচ্ছে আরও প্রকট হয়ে মানুষের সামনে চলে আসছে। একটা হচ্ছে পশ্চিমা জোট, তারা বলছে ইরান চীন অংশীদারিত্ব হলো বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন হুমকি। অন্যদিকে চীন দাবি করছে এটা কেবল তাদের বাণিজ্যিক সহযোগিতা, ডে রুটিনের একটা ব্যাপার, যার পেছনে কোনো যুদ্ধনীতি নেই, তারা তাদের ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইতিহাস কি বলছে? তারা বলছে যে বন্দর দিয়ে বাণিজ্য শুরু হয়, সেখানে অস্ত্রের ছায়া ঢোকে সবার আগে। কিন্তু এটা মনে রাখতে হবে, ইতিহাস যারা শক্তিশালী তাদের পক্ষে বেশি কথা বলে, তাই আপনাকে অন্যভাবে ভাবতে হবে। অস্তগামী সূর্যের লালচে আলো যখন বান্দার আব্বাসের সেই বন্দরে ছড়িয়ে পড়ছে, তখন মনে হয় সময় যেন একেবারে থেমে গেছে, সব স্টিল হয়ে গেছে। জাহাজগুলো একে একে দিগন্তে মিলিয়ে যাচ্ছে। আপনি যতদূর দেখছেন জাহাজগুলো সমুদ্রের মধ্যে লুকিয়ে যাচ্ছে, কিন্তু তাদের রেখে যাওয়া প্রতিধ্বনি যেন লুকিয়ে থাকে তরঙ্গের ভাঁজে। সমুদ্রে যে তরঙ্গ, সেই ভাঁজে ভাঁজে সেই প্রতিধ্বনিতেই লুকিয়ে আছে ভবিষ্যতের এক গল্প, যেখানে অর্থনীতি, কূটনীতি আর অস্ত্রশক্তির রেখাগুলো একে অপরের ভেতরে একেবারে মিলেমিশে গেছে। আর ইরান আজ সেই পথেই হাঁটছে। সেটি কেবল প্রযুক্তির পথে নয়, বরং টিকে থাকা রাজনীতির পথে। পশ্চিমা নিষেধাজ্ঞা তার চারপাশে একের পর এক দেয়াল তুলছে।
কিন্তু প্রতিটি দেয়ালের ফাঁকে ইরান খুঁজে নিয়েছে নতুন দরজা। আপনাকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে চারপাশে ঘিরে ফেলা হয়, আপনি কি করবেন? বেরোনোর চেষ্টা করবেন, ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করবেন। সেই চেষ্টাটা কিন্তু ইরান করে যাচ্ছে। আর সেই দরজা বা জানালা যাই বলেন, তার উপরে দাঁড়িয়ে আছে চীন এবং রাশিয়ার মতো বিশ্বশক্তির পালাবদলের নীরব স্থপতি, ফাউন্ডার। চীনের কাছে ইরান হলো মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার, আপনি গেট। এখান থেকে চীন ঢুকবে কোথায়? মধ্যপ্রাচ্যে তাদের বাণিজ্য করতে। আর ইরানের কাছে চীন হলো অবরোধের মধ্যে বেঁচে থাকার নিশ্চয়তা, অক্সিজেন নেওয়ার মতো। করোনার সময় আমরা যেমন অক্সিজেনে অনেক মানুষ খুব খারাপ অবস্থায় হয়ে গেছিলো, সেটা যদি ধরেন তাহলে ইরানের কাছে হচ্ছে চীন হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। আর এই পারস্পরিক প্রয়োজন এখন পরিণত হচ্ছে কৌশলগত বন্ধনে, যা কেবল অর্থনীতি নয়, ভূ রাজনীতির একেবারে বুকে একটা হৃদস্পন্দ বদলে দিতে পারে। ওয়াশিংটনের কূটনীতিকরা এখন ক্যালকুলেটরে এখন নতুন এক অঙ্ক যোগ বিয়োগ করা শুরু করে দিয়েছে। তারা এখন নীতি নির্ধারক সেজে সিএ হয়ে গেছেন, যেটা বলা যায়। আর মধ্যপ্রাচ্যের একক প্রভাব যেখানে ছিল যুক্তরাষ্ট্রের হাতে, সেখানে এখন ছায়া ফেলছে বেইজিং এবং মস্কো। আর এই ছায়া কেবল অর্থনীতির নয়, এটা সবাই জানে, তারাও ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে। এটি এক নীরব প্রতিদ্বন্দ্বিতা। এতদিন আমেরিকা আর পাশ্চাত্য ন্যাটো কী ভাবতো? তাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। কিন্তু যখন এই ট্রায়াঙ্গুলার সৃষ্টি হলো, ত্রিভুজ সৃষ্টি হলো বেইজিং, ইরান এবং মস্কোর মধ্যে, যেখানে মিসাইলের জ্বালানি আর কূটনীতির চুক্তি একই নৌপথে যাত্রা শুরু করে। কিন্তু ইতিহাসের পাঠ বলে যে জোট শুরু হয় প্রয়োজন থেকে, তা শেষ হয় প্রভাব বিস্তারের লড়াই। আজ ইরান চীনের সঙ্গে যে পথে এগোচ্ছে, কাল সেই পথেই হয়তো ফিরে আসবে নতুন শক্তির একটা ব্যালেন্স, যেটাকে আমরা সমীকরণ বলি। নতুন সংঘর্ষের পূর্বাভাস, এই জায়গাটা ভয়ে। সমুদ্র তখনও একই থাকবে, বান্দার আব্বাসের বন্দরে জাহাজ তখনও ভিড়বে, কিন্তু ঢেউয়ের ভেতরে লুকিয়ে থাকবে এক অদৃশ্য যুদ্ধ, ইনভিজিবল ওয়ার, যেখানে কারো হাতে মিসাইল, কারো হাতে মানচিত্র, আর কারো হাতে ভবিষ্যতের দিক নির্দেশনা, মানে কম্পাসটা থাকবে। হয়তো তখন কেউ লিখবে সব কিছুই শুরু হয়েছিল এক বন্দর থেকে, কিছু কন্টেনার, কিছু রাসায়নিক আর এক নিঃশব্দ সন্ধ্যা থেকে। সেই সন্ধ্যাতে জন্ম নিয়েছিল এক নতুন অক্ষজোট, যার ছায়া ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবীর আকাশে। সঙ্গে ছিল ভয়, কৌতূহল আর অজানা ভবিষ্যতের একটি সহজ সমীকরণে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আমাদের এই যে কন্টেন্টগুলো বানাই, আপনাদের জন্যই বানাই। আপনারা এটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আমি কাজল হায়দার এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে একই সময়ে একই চ্যানেলে আবার আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।